রাম এখনো সে গাভীগুলি এখনো সে গাভী ছড়ায় ছড়ি গোচারণ সখাসলে ছড়ায় ছড়ি সখাসলে খাল রাজে রে রাখাল রাজে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম 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 আশা ছিল মনে মনে আশা ছিল যাবো আমি বৃন্দাবনে যাবো আমি ভবা পাগলা রইবা ভবা পাগলা রইবা মায়ার কাছে রে মায়ার কাছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম 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 হরে রাম রাম হরে তোমরা একবার বলো রে মধুমাখা কৃষ্ণ নাম সবাই একবার বলো রে হরি হরয় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরি হরয় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করে চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন না শোভিষ্ট পূরণ হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল। ধন্যবাদ অদিতি মুন্সী মহাশয়কে তার সঙ্গীত পরিবেশনের জন্য। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সকলে করতালি দিয়ে তাকে স্বাগত জানাই আরো একবার। আজকে এখানে উপস্থিত আমার মা ভাই ও বোনেরা, সঞ্চালক মহাশয়, আমার চিফ সেক্রেটারি গোপালিকা, পঞ্চায়েত সেক্রেটারি উলগানাথন, সুরিন্দর, ওদিকে আছেন ডিএম আছেন, এসপি আছেন, সুপ্রতিম আছেন, মিরাজ খালিদ আছেন, সাথে সাথে আমার কাকলি আছেন, মমতাবালা ঠাকুর, ও আমাদের রাজ্যসভার এমপি হয়েছে নতুন, ও আছে। মনে রাখবেন রথিন ঘোষ আছেন মিনিস্টার, নির্মল ঘোষ আছেন, শোভনদেব চট্টোপাধ্যায় আছেন, ব্রাত্য বোস আছেন, চন্দ্রিমা আছেন, জেলা সভাধিপতি নারায়ণ আছে, সহকারী সভাধিপতি স্বরূপনগর শ্রীমতী বীণা মণ্ডল আছেন, এমএলএ বাগদা বিশ্বজিৎ দাস, নেক্সট আপনাদের আশীর্বাদে এমপি হবে, এমএলএ স্বরূপনগর বীণা মণ্ডল, এমএলএ বাদুরিয়া শ্রী আব্দুর রহিম কাজী, এমএলএ আমডাঙ্গা রফিকুর রহমান, এমএলএ বীজপুর সুবোধ অধিকারী, এমএলএ জগদ্দল সোমনাথ শ্যাম, এছাড়াও আমাদের এখানে উপস্থিত আছেন এমএলএ শ্রীমতী
মঞ্জু বোস নোয়াপাড়া এসছে নাকি? মঞ্জু তো আসেনি, আসতে পারেনি। ব্যারাকপুরের রাজ চক্রবর্তী, ও আসতে পারেনি। কামারহাটি মদন মিত্র অসুস্থ আছে, আসতে পারেনি। রাজারহাট গোপালপুরে অদিতি মুন্সি তার গান শুনলেন। দেগঙ্গার এমএলএ শ্রীমতী রহিমা মণ্ডল, এমএলএ বারাসাত শ্রী চিরঞ্জিত চক্রবর্তী, হারোয়া নুরুল ইসলাম, ও এখন বসিরহাট সিটে জানিয়েছে আগামী দিন আপনাদের আশীর্বাদে এমএলএ থেকে এমপি হবে। এমএলএ মিনাখা শ্রীমতী উষারানী মণ্ডল, এমএলএ সন্দেশখালী সুকুমার মাহাতো, এমএলএ বসিরহাট দক্ষিণ দিনাজপুর সপ্তর্ষি ব্যানার্জি, এমএলএ বসিরহাট উত্তর রফিকুল ইসলাম মণ্ডল, এমএলএ হিঙ্গলগঞ্জ শ্রী দেবেশ মণ্ডল, এমএলএ হাবড়া মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান এমএলএ নারায়ণ সাহা, প্রবোধ সরকার চেয়ারম্যান অশোকনগর কল্যাণী মিউনিসিপ্যালিটি, গোপাল শেঠ চেয়ারম্যান বনগাঁ মিউনিসিপ্যালিটি, আশানী মুখার্জি চেয়ারম্যান বারাসাত মিউনিসিপ্যালিটি, নির্মল ঘোষ চেয়ারম্যান মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি, জেনাব নেহাই আলী সভাপতি হাবড়া 1 পঞ্চায়েত সমিতি, শ্রী রতন দাস সভাপতি হাবড়া 2 পঞ্চায়েত সমিতি। এছাড়াও আমার যত মিনিস্টাররা আছেন আজকে সারা বাংলা জুড়ে, তাদেরও প্রায় 8,000 কোটি টাকার প্রজেক্ট উদ্বোধন হলো। সেখানে ববি অরূপ থেকে শুরু করে, সুজিত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সবাই উপস্থিত আছেন। আমি প্রথমেই আপনাদের বলবো যে আজকে হাবড়া জেলায় উদ্বোধন শিলান্যাস পরিষেবা মোট 2,719 কোটি 64 লক্ষ টাকা করা হলো উত্তর 24 পরগনার জন্য। এবং উত্তর 24 পরগনা ছাড়াও অন্যান্য জেলার 647টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হলো। মোট ভ্যালু হচ্ছে 8,405 কোটি টাকা। এই অনুষ্ঠান থেকে প্রায় 7 লক্ষ পরিবারের কাছে কোনো না কোনো পরিষেবা পৌঁছে যাবে। আমার কথা আপনাদের একটু ধৈর্য ধরে শুনতে হবে, কারণ আগামী দিন বিজেপি যে অশান্তির খেলা খেলবার চেষ্টা করছেন, আমি আপনাদের যুক্তি দিয়ে সেটা বোঝাবার চেষ্টা করব। তার জন্য আমাকে কিছুটা সময় দিতে হবে। আগে বলি, 851 কোটি টাকা ব্যয়ে হাবড়া গাইঘাটা পানীয় জল প্রকল্প করা হচ্ছে। যতটা কাজ হয়েছে তাতে ব্যারাকপুর 1, হাবড়া 2 ব্লকের 40,000 মানুষ উপকৃত হবে। পরে আরও 5টি ব্লক, হাবড়া 1, গাইঘাটা, আমডাঙ্গা, দেগঙ্গা, বারাসাত 1 ব্লক, এছাড়াও 3টে মিউনিসিপ্যালিটি, হাবড়া অশোকনগর কল্যাণগড় গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটির 5 লক্ষ মানুষ উপকৃত হবে। আমি একটু ডিএমকে ডাকছি। এছাড়াও মনে রাখবেন 851 কোটি টাকা ব্যয়ে, আচ্ছা ওগুলো তো বলে দিয়েছি, 530 কোটি টাকা ব্যয়ে মুড়াগাছা থেকে কাপা পর্যন্ত কল্যাণী এক্সপ্রেসওয়ের সম্প্রসারণের কাজ করা হয়েছে। 351 কোটি 43 লক্ষ টাকা ব্যয়ে মিনাখা ব্যারাকপুর 1, রাজারহাট ব্লকে 3টি ট্রান্সমিশন সাবস্টেশন স্থাপন করা হয়েছে। হুগলির ফুরফুরা শরীফে 2 কোটি 28 লক্ষ টাকা দিয়ে আগেও করা হয়েছে সোলার লাইটিং প্রজেক্ট করা হয়েছে। এতে 5 বছরের রক্ষণাবেক্ষণের গ্যারেন্টি সহ 600 স্ট্রিট লাইট ও 20টি হাই মাস্ট লাইট বসানো হলো। এছাড়াও মনে রাখবেন 24 পরগনার অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে 27 কোটি 67 লক্ষ টাকা ব্যয়ে নার্সিং ট্রেনিং স্কুল করা হচ্ছে। হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে আরও 100 বেডের জন্য নতুন অনুমোদন দেওয়া হলো, যেখানে
এখানকার মানুষ আরও পরিষেবা পাবে। এছাড়াও ৩,৪০০টি নতুন টেলিমেডিসিন সেন্টার, ১০০ বেডের অতিরিক্ত ওয়ার্ড, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সহ অনেক কিছু করা হয়েছে। আজকে আপনারা দেখতে পেলেন ১০০ দিনের কাজ বন্ধ হয়ে গেলেও, কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও আমরা জব কার্ড হোল্ডারদের টাকা দিয়েছি। নামেই ওটা ১০০ দিনের কাজ ছিল, কিন্তু বছরে ওটা ৩০-৩৫ দিন হতো। তাই আমরা ধাপ্পা না দিয়ে আর দিল্লির কাছে মাথা নত না করে আজ থেকে কর্মশ্রী প্রকল্প চালু করছি, যাতে ৫০ দিন জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন এবং তাদের টাকা নিশ্চিন্ত থাকবে। কিছুদিন আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১৩ লক্ষ মা বোনকে আমি আরও ঢুকিয়েছিলাম, তারা আমার কাছে আবেদন করেছিলেন। এবারেও ৩,৮৫,০০০ আরও বাড়ানো হচ্ছে, তারা নতুন করে আবেদন করেছে। অর্থাৎ মোট লক্ষ্মীর ভাণ্ডার সংখ্যা হচ্ছে ২,১৫,৪২,০০০। কিছুদিন আগে বার্ধক্য ভাতা ৯ লক্ষ বাড়ানো হয়েছিল, এখন আরও ২,৪০,৫৪২ জন বাড়ানো হলো। ফলে বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা ৩০,৩৪,১৭৬ জন হলো। আর লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা জানেন যে ১ এপ্রিল থেকে যারা ৫০০ টাকা পেতেন সারা জীবন ১,০০০ টাকা পাবেন। আর যারা তপশিলি আদিবাসী আছেন, যারা ১,০০০ টাকা পেতেন, তারা ১,২০০ টাকা করে পাবেন। এছাড়াও আশা অঙ্গনারী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার্স, গ্রিন পুলিশ থেকে শুরু করে সবারটাই বাড়ানো হয়েছে। আমি জানি আমাদের ভিলেজ রিসোর্স পার্সন যারা আছে তারাও ভিলেজে অনেক কাজ করে। আমি তাদের জন্য ৭৫০ টাকা বৃদ্ধির প্রস্তাব এখানে রাখছি, যাতে পঞ্চায়েতে তারা ভালো করে কাজ করতে পারেন। এবার আমি আসব আসল কথায়। এ তো ছিল সরকারি কাজ। এবার যে ইলেকশনের আগে প্রতারণা, ছলনা, বঞ্চনা, নাগরিক অধিকার কেড়ে নেবার চক্রান্ত চলছে, তার সম্বন্ধে একটা কথা বলি, ভালো করে কান দিয়ে শুনুন, কাজে লাগবে। যে রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে। কোনো ক্ল্যারিটি নেই, টোটাল ভাওতা। ইলেকশনের আগে যুদ্ধ খেলা 19 সালেও করেছিল। 2019 সালে এনআরসির নামে আসামে 19 লক্ষ লোকের মধ্যে 13 লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল। অনেক মানুষ দুঃখে আত্মহত্যা করেছিল। আজকে যে বিজেপির নেতারা বলছেন ক্যা করে দিলাম, অধিকার দিয়ে দিলাম, এবার আমি আপনাদের কাছে কয়েকটা কোয়েশ্চেন করছি। তার মানে এখন যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে, তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। তাহলে আপনাদের সম্পত্তি কি হবে, আপনাদের চাকরি বাকরি কি হবে, আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কি হবে, সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে। আপনাদের কোনো অধিকার থাকবে না। এটা অধিকার কারার খেলা। যখন আমরা লুডো খেলি দেখেন তো, আমরা ছক্কা মারলে গুটি খোলে। এটা হচ্ছে বিজেপির লুডো খেলার ছক্কা। রাজনীতির আগে ভাবছে আমি করলাম ছক্কা, অ্যাকচুয়াল কিন্তু ওটা হচ্ছে পুট, অর্থাৎ শূন্য। নিট রেজাল্ট হচ্ছে 0। শুধু তাই নয়, আপনারা যেই দরখাস্ত করবেন আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে, সব অধিকার ক্যান্সেল করে দিয়ে, এটা এনআরসির সাথে কানেক্টেড মনে রাখবেন।
আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন, একবার নয় 1000 বার। আমরা মানছি না, আমরা মানব না। একটা মানুষ যদি অধিকার পায় আমি খুশি হব, কিন্তু একটা মানুষ যদি বঞ্চিত হয় তার সামনে দাঁড়িয়ে আমি তাকে শেল্টার দেবো। বাংলা থেকে বিতাড়িত কাউকে আমি করতে দেব না। শুনে রাখুন, আজকে মণিপুরে কত চার্চ পুড়িয়েছে জানেন আপনারা? মণিপুরের মেয়েদের উলঙ্গ করে নৃত্য করা হয়েছে। কোথায় ছিলেন বিজেপি নেতারা? একবার জবাব দেবেন। মনে রাখবেন, যারা এই সময়ে যারা ক্যাতে আবেদন করবেন, কোনো ক্ল্যারিটি নেই, আপনার সব অধিকার কেড়ে নেবে। প্রথমে আপনি নাগরিক ছিলেন, ভোট দিয়েছেন কি দেননি? আমি যারা খুশি হচ্ছেন তাদের বলবো, আপনারা খুশি হলে আমি খুশি, কিন্তু আপনারা দুঃখী হলে আমি দুঃখী। বুক বাজিয়ে বলুন সত্যি কথা, আধার কার্ড ছিল কি ছিল না? না। জমি আছে কি নেই? দোকান আছে কি নেই? তাহলে বুঝুন, এই আইনটাই যেই আপনি দরখাস্ত করবেন আপনি অবৈধ নাগরিক হয়ে গেলেন। তার মানে আপনার কোনো অধিকার আর থাকবে না, আপনি ফরেনার্স হয়ে গেলেন। শুনুন, সারা পৃথিবীতে নিয়ম আছে। কোন রাষ্ট্রে 5 বছর, কোন রাষ্ট্রে 10 বছর, কোন রাষ্ট্রে 3 বছর। যদি বাইরে থেকে কেউ আসেও, তারা যদি সেই বছরগুলো সেই রাষ্ট্রে থাকে, তারা কিন্তু গ্রিন কার্ড পায়, তারা কিন্তু সিটিজেন কার্ড পায়। এই চালুটা কেন করলেন না? আগে তো ডিএমরা নাগরিকের কার্ড দিত, সেই অধিকার কেড়ে নেওয়া হলো। আর আজ বিজেপির হাতে আপনারা দিয়ে দেবেন আপনার ভাগ্য, শুধু একটা ভোটের জন্য, 2টো সিটে জেতবার জন্য। আপনাদের ভাওতা দিচ্ছে, ভাওতা, ধাপ্পা দিচ্ছে, ধাপ্পা। মনে রাখবেন, সব হারাবেন। এটাও যাবে, ওটাও যাবে। আবার দেখুন, সব হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা 2015 সালের পরে যারা ভারতে এসছেন তারা সব বেআইনি হয়ে যাবেন। সংখ্যালঘুরাও তো আছেই। ইচ্ছা করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে, কারণ কালকে থেকে রমজান মাস শুরু হয়েছে, এটা আমরা বুঝি। বিজেপির খেলা হচ্ছে হিন্দুতে হিন্দুতে ভাগ করে দেওয়া, মুসলিমে মুসলিমে ভাগ করে দেওয়া। বলুন, আফগানিস্তান কি করে এলো? আফগানিস্তান তো ভারতের বর্ডার নয়, তাহলে মায়ানমার কেন এলো না? এটা তো ভারতের বর্ডার। তাহলে বলুন, যেগুলো ভারতের বর্ডার সেগুলো কিন্তু হলো না, সব কিন্তু রাষ্ট্রহীন হয়ে যাবে। এই এনআরসির সাথে যুক্ত, মনে রাখবেন। এই আইন, আপনি যদি নাগরিক না হন তাহলে সংবিধানের 14 নম্বর ধারা, 21 নম্বর ধারায় সব অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন কি করে? কোর্টে গেলেও চ্যালেঞ্জ করতে পারবেন না। আপনি তো নাগরিক। শুধুমাত্র 3টি দেশ, আফগানিস্তান, বাংলাদেশ আর পাকিস্তান, আর শুধুমাত্র 6টা ধর্ম, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি আর খ্রিস্ট ধর্ম। মায়ানমার, শ্রীলঙ্কা বাদ, ইসলাম ধর্ম বাদ। এটা ভারতীয় সংবিধানের ধর্ম নিরপেক্ষতার মূলে কঠোর আঘাত করেছে। মনে রাখবেন, এরপরে এর সাথে এনআরসিকে যুক্ত করে দেবে। আপনারা যারা নাগরিক আছেন, এবার বলুন তো একটা ছোট্ট কথা,
এরকম অনেক পরিবার আছে, এপার বাংলার সাথে ওপার বাংলার বিয়ে হয়েছে, এখানকার ছেলে ওখানকার মেয়ে, ওখানকার মেয়ে এখানকার ছেলে, তাদের কি হবে? তার মানে মেয়ে বাপের বাড়ি যেতে পারবে না, আসতে পারবে না, আর ছেলে সেও শ্বশুর বাড়ি যেতে পারবে না, সেও রাষ্ট্রহীন হয়ে যাবে। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কখনো শুনেছেন? আন্তর্জাতিক কনভেনশন পরিষ্কার বলা আছে, ইউনাইটেড নেশনসে অনুপ্রবেশকারীরা যেন বৈধ কারণ ছাড়া রাষ্ট্রহীন না হয়ে পড়ে। এটা মানবিকতার অপমান। এমনকি শরণার্থীরাও যদি বিপদে পড়ে তার পাশের জায়গায় গিয়ে আশ্রয় নেয়, তাদেরও কিন্তু মানবিকতার খাতিরে তাদের আশ্রয় দিতে সে রাষ্ট্র বাধ্য থাকে। তাহলে বলুন, আমার কন্যাশ্রী যারা আছেন ভাগাভাগি, সে যখন এই আইনে পড়বে তার 18 বছর বয়স হয়ে গেলে নাগরিকত্ব, তাহলে তো সে কন্যাশ্রী পাবে না, শিক্ষাশ্রী পাবে না, ঐক্যশ্রী পাবে না, মেধাশ্রী পাবে না, বিনা পয়সায় রেশন পাবে না, কৃষক বন্ধু পাবে না, স্বাস্থ্যসাথী পাবে না, লক্ষ্মীর ভান্ডার পাবে না, বিধবা ভাতা পাবে না, বার্ধক্য ভাতা পাবে না, কোনো সুযোগ সুবিধা পাবে না। আপনাকে আগে বেআইনি হয়ে যেতে হবে, তারপরে আদৌ আপনি আইনি হবেন কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তার কারণ এটা একটা ঝুমলা, বিজেপির এটা একটা ঝুমলা। আপনারা মনে রাখবেন, যদি সত্যি কেউ নাগরিক পায়, আমার কোনো দুঃখ নেই, আমি খুশি হব। অধিকারটা ডিএম এর হাতে দিন, যেটা আগে আইন ছিল ডিএম দেখে নেবে যদি কারো অসুবিধে হয়। কিন্তু নিজেদের হাতে রেখে দিয়েছেন কেন? প্রথমে তাকে বেআইনি হিসেবে ঘোষণা করবেন, অনুপ্রবেশকারী। তার মানে এখন যারা নাগরিক ছিলেন তারাও হয়ে যাবেন বেআইনি। এই আইন চালু হলে, আর এই আইন যদি আপনি অ্যাপ্লাই করেন, এর কোনো ক্ল্যারিটি নেই। আমি লিগাল অ্যাডভাইজারদের ওপিনিয়নও নিয়েছি, তারা আমাকে সেম কথা বলেছে, এটা মানুষের উপর অত্যাচার করবার জন্য, হ্যারাস করবার জন্য, আর 2 সিটে 3টে সিটে ভোটে জেতবার জন্য আপনাদের ভাওতা দেয়া হচ্ছে। কি মতুয়া ভাই বোনেরা, আপনারা বিশ্বাস করেন আইনটাকে? তাহলে এতদিন কেন করলো না? 2020-তে তো আইন পাশ হয়েছিল, এতদিন কেন করেনি? আজকে নির্বাচনের 2 দিন আগে কোনো আইন করলে সেই আইনটা থোড়াই আইনে পরিণত হয় না, মানুষ সে অধিকার পায়। অর্থাৎ আপনি ভোটটাও দিতে পারবেন কিনা আপনার সন্দেহ আছে। খবরদার এই পথে যাবেন না। बीजेपी नानान रकम कथा बोलबे, आपको कोई अधिकार नहीं जाएगा, सब रहेगा, वो झूठा है, वो जुमला है। काल থেকে নর্থ ইস্টার্নের লোকেরা কাঁদছে, সারা ভারতবর্ষে মুসলিমরা কাঁদছে, হিন্দুরাও কাঁদছে। কারণ আসামে যখন এনআরসি কেয়া হয়েছিল 19 লক্ষের মধ্যে 13 লক্ষ হিন্দুরাও বাদ হয়ে গিয়েছিল, বাঙালি হিন্দুরা। মনে রাখবেন, নীতি যদি স্বচ্ছ হতো তাহলে মতুয়াদের আধার কার্ড কাটতে গিয়েছিলেন কেন? আধার কার্ড বাতিল করেছিলেন কেন? নমশূদ্রদের আধার কার্ড বাতিল করেছিলেন কেন? এটা পরিষ্কার রাজনীতির খেলা। আর করতে হলে 1 বছর সময় নিয়ে হাতে করতেন, আমরা বুঝতাম ততদিনে মানুষ পায় কিনা। এখন আপনার পাওয়ার সুযোগ নেই, কিন্তু আপনার অধিকারটাকে কেড়ে নিল, যে সম্পত্তি ছিল কেড়ে নিল।
যে আধার কার্ড ছিল কেড়ে নিল, সব জমা দাও। আর ফর্মের এক জায়গায় বলা হয়েছে বাবার বার্থ সার্টিফিকেটও নিয়ে আসতে হবে। কি সবার বাবার বার্থ সার্টিফিকেট আছে? তো আমার তো নেই। আমি বাবা মার জন্মদিনই কবে জানি না। তো আমার মতো আপনাদেরও অনেক পরিবার আছে যাদের আজকে 35-40 বছর বয়স, 50 বছর 60 বছর বয়স, তাদের বাবার বার্থ সার্টিফিকেটটা খুঁজে পাবেন তো? সুতরাং আমি মনে করি এটা টোটাল ভাওতা। এই দেখুন, আমি একটা বই লিখেছিলাম, নাগরিকত্বের আতঙ্ক। পারলে বইটা কিনে পড়বেন। যারা খুশি হচ্ছেন তারা দেখে নেবেন আইনটা, তাতে বুঝতে পারবেন যে আইনটা কত ভয়ানক, কত আতঙ্ক সৃষ্টিকারী। দুজনকে দেবে, 8 জনকে দেবে না। যে 2 জন পেলেন সে হয়তো খুশি হবে, কিন্তু যে 8 জন পেলেন না তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। বাংলায় আমরা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না, কোনো এনআরসি করতে দেব না, কারো অধিকার কাটতে দেব না, কাউকে বঞ্চনা করতে দেব না, কাউকে লাঞ্ছনা করতে দেব না। এর জন্য যদি আমার জীবনও যায় আমি জীবন দিতে তৈরি। বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাটতে দেব না। আমি সব রাজ্যকে বলবো আপনারাও একে একে তৈরি হন। রমজান মাস চলছে, শান্তিতে রোজা করুন আর আল্লাহর কাছে বলুন, আল্লাহ তাআলা এর তুমি বিচার দিও। দোল আসছে, হোলি আসছে, অন্নপূর্ণা পুজো আসছে, শুভ নববর্ষ আছে। সবার হয়ে প্রার্থনা করে বলে যাই, কি করেছেন আপনি মতুয়া ঠাকুরদের জন্য? বাংলাদেশে গিয়েও অনেক কথা বলে এসেছিলেন। মতুয়া ঠাকুর বাড়ির উন্নয়ন কারা করেছে? আমরা করেছি। বড় মা যতদিন বেঁচে ছিলেন তার কে দেখাশোনা করেছে? আমি করেছি। মমতা বালা ঠাকুর করেছে, জিজ্ঞেস করুন ওকে। অসুস্থ হলেই বেলভিউতে আমি ভর্তি করতাম। আর আপনাদের যে এমএলএ ছিল সেই এমএলএ আমাকে বলতো বড় মা অসুস্থ হয়েছে, এক্ষুনি ভর্তি করতে হবে। মতুয়াদের নামে ইউনিভার্সিটি কে করেছে? মতুয়াদের কলেজ কে করেছে? মতুয়াদের যে পুণ্যতম দিন, সেই দিনটাকে ছুটির দিবস কে ঘোষণা করেছে? সবটাই করব আমরা। আর তোমরা ভেবো না যে আমরা গাছের আমরা 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 হচ্ছি নাগরিক। আমাদের অধিকার নাগরিকের অধিকার, এ অধিকার কেড়ে নেওয়া চলবে না। বাবা মায়ের অধিকার গেলে বাচ্চাগুলো থাকবে কোত্থেকে? কার কাছে থাকবে? কত শিশু অসহায় হয়ে যাবে, কত মানুষ অসহায় হয়ে যাবে। দেখুন, আমি যেটা করতে পারি, আমার রাজ্যে আমি কাউকে অধিকার কাটতে দেব না। অন্য রাজ্যেও তারা তাদের দায়িত্ব নেবে। সারা ভারতবর্ষে যদি কোনোদিন সুযোগ আসে, আমরা কিছুতেই এ আইন করতে দেব না। और एनआरसी हम नहीं सुनेंगे, हम नहीं करने देंगे। जनता को कोई इंसानियत को इंसाफ ना मिले, ये काम हम नहीं करने देंगे। আমি আবার ইংলিশে 2-1টা লাইন বলে দিই। আমি লিগাল ওপিনিয়ন নিয়ে বলছি, জাস্ট এ মিনিট, যাতে ন্যাশনাল প্রেসগুলো যারা আছে বিজেপির দালালি করেন তারাও একটু জানতে পারবেন। নাম্বার 1, দ্য কে মনে রাখবেন, এসএলপি সরি নাম্বার 1, the care and the rules are begged for the following reasons. Declaration of illegal immigrant of valid citizens, আসল নাগরিকদের বিদেশি বানিয়ে দেওয়ার চক্রান্ত।
It requires immigrants who are already citizens, যারা ইতিমধ্যেই সিটিজেন আছে, তাদের to declare that they are illegal immigrants, মানে অনুপ্রবেশকারী, যে নাগরিক আছে। কাট অফ ডেট বলেছে হিন্দুস and others who have entered India after 31st December 2014 have been termed as illegal immigrants and will face NRC issue. Immigrant Muslims who are already citizens will be declared illegal immigrants and will suffer under the NRC. As said, there is no other explanation or clarity as to the status of existing assets and properties purchased by such illegal immigrants. Will those assets will be confiscated? আপনার যে সম্পত্তি আছে কোথায় যাবে তার কোনো ক্লারিফিকেশন নেই। হয়তো মিটিংয়ে এসে বলবে সব रहेगा, बाद में देखेंगे कुछ नहीं रहेगा, 15 लाख रुपया देने का बात किया था ना चुनाव को पहले, वैसा ही होगा और कुछ नहीं होगा। प्रूफ डॉक्यूमेंट, पेरेंट्स बर्थ सर्टिफिकेट, implementation process, nothing is there in the rules. Unconstitutional. The care and the rules are unconstitutional and discriminatory under rule article 14 of the Constitution, fundamental right to equality. আর কাস্ট, আপনারা কেউ শিডিউল কাস্ট আছেন, কেউ আদিবাসী আছেন, কেউ তপশিলি আছেন, কেউ নমশূদ্র আছেন, কেউ রাজবংশী আছেন, কেউ পাহাড়ি আছেন, কেউ খ্রিস্টান আছেন, কেউ বৌদ্ধ আছেন, কেউ হিন্দু আছেন, এবং হিন্দুদের মধ্যেও অনেক কাস্ট আছে। There is no clarity as to how the caste reservation shall be applied to such immigrants who have already received benefits under the caste reservation. যারা অলরেডি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, তাদের স্ট্যাটাস কি থাকবে? কোনো স্ট্যাটাস থাকবে না, সে সম্বন্ধেও কিছু বলা নেই। অর্থাৎ আপনি তপশিলি ছিলেন, আদৌ থাকতে পারবেন তো? আপনি আদিবাসী ছিলেন, আদৌ থাকতে পারবেন তো? আপনি মতুয়া ছিলেন, মতুয়া ধর্ম আপনার ধর্ম, কিন্তু আপনি থাকতে পারবেন তো? রাজবংশী, আপনি আপনার কাস্ট সার্টিফিকেট পাবেন তো? সংখ্যালঘুরা তাদের কাস্ট সার্টিফিকেট, ওবিসিরা তাতে হিন্দুও আছে মুসলমানও আছে। খ্রিস্টানরা, এটা কি খ্রিস্টানদের তাড়ানোর খেলা? মুসলিমদের তাড়ানোর খেলা, নমশূদ্রদের তাড়ানোর খেলা, বাঙালিদের তাড়ানোর খেলা, এবং মনে রাখবেন বাংলাকে আবার ভাগ করার খেলা। আমরা এটা করতে দিচ্ছি না এবং দেব না। স্টেট বলুন, নাগরিকত্বের আতঙ্ক নয়, আমরা সবাই নাগরিক, এটা আমাদের পরিচয়। আমরা সবাই নাগরিক কিনা? আপনারা সবাই নাগরিক, ভোট দেন, গণতন্ত্র আছে, পড়াশোনা করেন, কলেজে যান, সবুজ সাথী পান, স্কলারশিপ পান, লক্ষ্মীর ভান্ডার পান, কাস্ট সার্টিফিকেট পান, তপশিলি বন্ধু পান, জয় জোহার পান। মনে রাখবেন, এরপর যদি আপনাকে অনুপ্রবেশকারী বলা হয় আর তারপরে যদি কাউকে কাউকে করেও দেওয়া হয়, তর্কের স্বার্থে ধরে নিলাম, আপনার স্ট্যাটাসটা কি থাকবে? আবার নতুন করে কাস্ট সার্টিফিকেট করতে হবে। হতেও পারে, নাও হতে পারে। কাক জানেন তো, কাকের বাসায় কোকিল ডিম পাড়ে।
কাকের বাসায় কোকিল ডিম পাড়ে। কাক ভাবে কাকের ছানা, কাক তাকে মানুষ করে। কোকিলটা যখন বড় হয়ে যায়, কোকিলটা তখন কুহু কুহু আওয়াজ শুনলেই উড়ে পালিয়ে যায় তার মায়ের কাছে। কাক কিন্তু তখন ভাবে, আরে এটা কাক নয়, এটা আমার বাচ্চা নয়, এটা কোকিলের বাচ্চা। বিজেপির খেলাটা কি জানেন তো? নির্বাচনের আগে শুধু মিথ্যে কথা বলে, ভাউতা বলে, ছলনা দেয়। 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেবে, ইলেকশন আসলে 100 টাকা দাম কমাবে, আর ইলেকশন চলে গেলে 1000 টাকা দাম বাড়াবে। এই হচ্ছে বিজেপি পার্টি। আপনাদের এমপি বাবুকে জিজ্ঞেস করুন না কি করেছেন তারা। যারা 18টা এমপি জিতে গেলেন বাংলা থেকে বিজেপির হয়ে, কি করেছেন? তৃণমূল করলে কালো, আর বিজেপি করলে ভালো। তৃণমূল করলে নোংরা, আর বিজেপি করলে ওয়াশিং মেশিনে সাদা হয়ে যাচ্ছে, কালো থেকে সাদা হয়ে যাচ্ছে। বাহ, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। মনে রাখবেন, চোরদের সবচেয়ে বড় নেতা হচ্ছে এরা। একটু খুঁজে দেখুন না কে কত প্রপার্টি করেছে, একটু খুঁজে দেখুন না। তৃণমূলকে চোর বলে বিজেপিকে জেতানো? তৃণমূলের সবাই চোর নয়, একটা দুটো লোক সিপিএম থেকে আসা, এখান থেকে আসা কিছু হতে পারে। তার জন্য কোর্টে কেস চলবে, কেস বিচার করবে, আইন আইনের মতো চলবে। আপনি কে? ইডিকে বলছেন যাও গিয়ে থ্রেট করে এসো, সিবিআই পাঠিয়ে দিচ্ছেন সবার বাড়িতে, ইডি পাঠিয়ে দিচ্ছেন, ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিচ্ছেন, আর ইডি বলছে ডেকে বিজেপি করে না, এ নেই তো নেই হোগা। আমাদের একটা কয়েকদিন আগে খুব ইম্পর্টেন্ট ছেলেকে ডেকেছিল, তার কাছ থেকে শুনলাম তাকে বলেছে आप एक काम करो, हम तो पॉलिटिकली आपको बुलाया। तो वो बोले बुलाइए, नहीं आपको थोड़ा इंतजार करने पड़ेगा, কিছুক্ষণ অপেক্ষা করতে করবে। এবার সে কিছুক্ষণ অপেক্ষা করেছে, এবার বলছে एक राजनीतिक व्यक्ति का फोन आएगा, एक पॉलिटिकल लीडर का फोन आएगा। এবার ফোন এসেছে, ফোনে কি বলছে, তোমাকে বলে দিলাম তুমি কিন্তু বিজেপির কোনো জায়গায় প্রচার করবে না, বিজেপি যা বলবে তাই শুনবে। বুঝুন, এর নাম হচ্ছে বিজেপি। এত ভয়ানক কুৎসিত দল আমি দেখিনি। এরা মহিলাদের বিরুদ্ধে, অ্যান্টি উইমেন, এবং আসল হিন্দু যারা, সেই হিন্দু ধর্ম মানে না ওরা, রামকৃষ্ণকে মানে না, সারদা মাকে মানে না, স্বামী বিবেকানন্দ মানে না, মতুয়া ঠাকুর মানে না, পঞ্চানন বর্মা মানে না, মনে রাখবেন রঘুনাথ মুর্মু মানে না। এরা কি করে, নিজেদের মধ্যে একটা হিন্দুত্ব তৈরি করে ফেলেছে, যেটা বহিরাগত হিন্দুত্ব, যার সাথে বাংলার হিন্দুত্বের, ভারতবর্ষের হিন্দুত্বের কোনো সম্পর্ক নেই। আমাদের সংস্কৃতিকে ওরা ধ্বংস করতে চায়, আমাদের ঐতিহ্যকে নষ্ট করতে চায়, আমাদের মানুষগুলোর উপর অত্যাচার করতে চায়। শুধু আমার সাথে পারে না, শুধু আমার সাথে পারে না, তার কারণ ওরা আমাকে লাঠি দেখালে আমি ওদের ডান্ডা দেখাই। ওরা জানে যে ওকে লড়া মহা মুশকিল। বিজেপির নেতারা কোথায় বলবে বাংলাকে দাও, গিয়ে দিল্লিতে বলছে 100 दिन का रुपया मत दो बंगाल को, रास्ता का रुपया मत दो, घर बनाने का रुपया मत दो। আমি বলেছি আগামী 2 বছরের মধ্যে না আমরা সেলফ সাফিসিয়েন্ট হব, তোমরা এখান থেকে টাকা তুলবে না, আমাদের টাকা দিয়ে আমরা তৈরি করব। 59 লক্ষ জব ওয়ার্কার কেন্দ্রে টাকা পায়নি, কেন্দ্র দেয়নি, ওদের টাকা আমরা কিন্তু দিয়েছি, গর্বের সাথে বলে দিয়েছি। আগামী মে মাসের মধ্যে যদি বাড়ির টাকা না দেয়, 2 বছর দেয়নি, আমরা 11 লক্ষ বাড়ি তৈরি করে দেব। আগেও 47 লক্ষ করেছি। 22,000 রাস্তাও আমাদের নিজেদের টাকা দিয়ে করেছি। মনে রাখবেন, কর্মশ্রী সেই জন্য আমরা তৈরি করে দিয়েছি, আজ থেকে চালু হয়ে গেল। গত বছরেও আমরা 45 দিনের কাজ করেছি জব কার্ড হোল্ডারদের।
কাজেই মনে রাখবেন, আমরা লড়তে পারি, আমরা গড়তে পারি, আমরা মরতে পারি, আমরা তৈরি করতে পারি। খালিস্তানি বলছে আজকে পাঞ্জাবি শিখ ভাই, একজন পুলিশ অফিসার, তারা পাগড়ি পরে, আর্মিতেও পরে। শিখ দেখলে বলছে খালিস্তানি, মুসলিম দেখলে বলছে পাকিস্তানি, বাঙালি দেখলে বলছে বাংলাদেশি। দিল্লিতে জিজ্ঞেস করবেন বাংলাদেশি বলে কত বাঙালি লোকের ওপর অত্যাচার হয়েছে। আরে আমাদের ভাষাটা এক, এ তো আমাদের অপরাধ নয়। অবিভক্ত বাংলায় দুটো বাংলাই তো এক ছিল। আমরা যে ভাষায় কথা বলি ওরাও সে ভাষায় কথা বলে। বাংলাদেশের বাংলা ভাষা শুনলেই বিজেপির পিত্তি চটে যায়। বাংলাকে ওরা পছন্দ করে না। আমরা তো হিন্দি ভাষাকে ভালোবাসি, আমরা তো জৈনদের ভালোবাসি, আমরা তো খ্রিস্টানদের ভালোবাসি, আমরা তো বৌদ্ধদের ভালোবাসি। আমাদের জনগণ মন অধিনায়কও কে গেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কি গেয়েছিলেন? পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। নজরুল ইসলাম কি লিখেছিলেন? কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত সব। স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? একটা নিম্ন সম্প্রদায়ের বাড়িতে গিয়ে হুকো টেনেছিলেন, বললো আমি দেখছি আমার জাত যাচ্ছে কিনা। যার জন্য নজরুল গান গাইলেন, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত করছে খেলা। স্বাধীনতা আন্দোলন যখন হয় কোথায় ছিলে বিজেপি? পাত্তাই ছিল না। লড়েছে তো বাংলা, লড়েছে তো পাঞ্জাব, তোমরা কোথায় ছিলে? গান্ধীজিও তো সেদিনকে বাংলায় ছিল। নেতাজি কাদের? বাংলার। বিদ্যাসাগর কাদের? বাংলার। রাজা রামমোহন রায় কাদের? বাংলার। ক্ষুদিরাম কাদের? বাংলার। প্রফুল্ল চাকি কাদের? বাংলার। মতুয়া ঠাকুর কাদের? বাংলার। লোকনাথ ধাম কাদের? বাংলার। অনুকূল ঠাকুর কাদের? বাংলার। সব জায়গায় আছে, সব ধর্ম। হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেনে না ভাই ভাই। আমরা দুর্গা পুজোও করি, আমরা ঈদও করি, আমরা বড়দিনও করি। তাই মনে রাখবেন, এই ক্যাম্পেইন আপনাদের প্রচার এলাকা এলাকায় চলবে। জানেন তো, একটা শাকে যদি পচা হয়, পচা শাকে পা দিলে পা কাটবেই। একটা যদি শাক পচা হয় ওটাকে সরিয়ে ফেলে দিন, এই আইনটাকে সরিয়ে ফেলে দিন। আপনার দরকার নেই, আপনি বহাল তবিয়তে বাংলায় থাকবেন, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। কেউ কারো ক্ষমতা নেই আপনাদের গায়ে হাত দেবে, আর হাত দিলে আমরা বুঝে নেব। মাগো ভাবনা কেন? আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু হলে, আমি অস্ত্রটা বলছি না, প্রতিবাদ মোরা করতে জানি। তাই ভয় পাই না আমরা, এটা মাথায় রাখবেন। আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে আল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। আর বিজেপি তোমার জুজুর ভয়ে, তোমার ইডির ভয়ে, তোমার সিবিআইয়ের ভয়ে, আর তোমার ছোট্ট ছোট্ট কেউটে গোখরোর ভয়ে আমরা ভয়ে ভয়ে মাথা নত করে মরব না। আমরা মাথা উঁচু করে চলি, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির। আমরা মাথা উঁচু করে বলি, হেমর তীর্থপূর্ণ চিত্তে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। হেতায় আর্য হেতা নর্য, হেতায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোগল, এক যে হলো লীন। আমরা সবাই এক, আমরা ভারত মাতার সন্তান, আমাদের মধ্যে নেই বিভাজন। আমরা সবাই এক, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রহনা ভাই ভাই। অতুয়ারা একসাথে থাকুন, উদ্বাস্তুরা একার সাথে থাকুন। আপনাদের কাউকে আমি নতুন করে উদ্বাস্তু হতে দেবো না, বরঞ্চ উদ্বাস্তুদের আমি সবাইকে পাট্টা দিচ্ছি, যাতে উদ্বাস্তুরা তাদের জীবনের চিরসত্য পায়, তাদের কোনোদিন যাতে কেউ বলতে না পারে তারা উদ্বাস্তু। অনেক কষ্ট করে তারা ওপার বাংলা থেকে এসছে,
অনেক আন্দোলন, অনেক রক্ত ঝরেছে, পায়ে পায়ে পা ফেলে কষ্ট করে সব কিছু ছেড়ে দিয়ে এপার বাংলায় এসছে। আজকে আবার তাদের ভিটে মাটি ছাড়া করবেন? মনে রাখবেন, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তাই আমি স্লোগান দেব, কে আমরা মানছি না? আপনারা বলুন মানছি না, মানবো না। কে আমরা মানছি না? এনআরসি মানি না, ধর্মবিদ্বেষ মানি না, বর্ণবিদ্বেষ মানি না, ভাগাভাগি মানি না, ভাগাভাগি মানি না। আমরা সবাই এক, আমরা ভারত মাতার সন্তান, আমাদের মধ্যে নেই বিভাজন। আমি ছোট্ট করে বলি, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে, প্রস্তুত হন, তৈরি হন, জোট বাঁধুন, ঐক্যবদ্ধ হন। কোনো ভাওতায় পা দেবেন না, তাহলে একুল উকুল দুটোই যাবে। মনে রাখবেন, আপনারা নাগরিক, আপনারা নাগরিক, আপনারা নাগরিক, আপনারা কেউ বেআইনি নয়, এটা মাথায় রাখবেন। আমি একটুকু বলে সবাইকে বলবো, বলুন জয় হিন্দ। কি কন্যাশ্রী লড়াই করবে তো? লড়াই আমার সাথে আছো তো? জানো তো, আমার মাথাও ফাটিয়েছে, প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে, দুটো হাত ভেঙে দিয়েছে, কোমর ভেঙে দিয়েছে, চোখ নষ্ট করে দিয়েছে। তাও জেনে রেখে দেবে, আমি কোনোদিনও হার মানিনি। আমি জীবিত থেকেও জিন্দা লাশ হিসেবে বেঁচে আছি, এদের সাথে লড়াই করতে করতে আগামী দিনও তাই থাকবো। শুধু চাই মা মাটি মানুষের আশীর্বাদ আর ভরসা। মা মাটি মানুষ আপনাদের ভরসা, আর আমাদের গ্যারেন্টি মা মাটি মানুষ। বিজেপি আমাদের গ্যারেন্টি নয়, যারা সব কেড়ে নেয় আর মিথ্যে কথা বলে। ভোটের আগে উজালা আর ভোটের পরে ভোজালা, এই হচ্ছে এদের কাজ। কাজেই মনে রাখবেন, আপনাকে আপনার লড়াই লড়তে হবে। আমি ছিলাম, আছি, থাকবো, আমরা সবাই থাকবো, জোট বেঁধে থাকবো। আমাদের যত এমএলএরা আছে, এমপিরা আছে, জেলা পরিষদ আছে, গ্রাম সভা আছে, পঞ্চায়েত সমিতি আছে, ব্লক আছে, আশা আছে, আইসিডিএস আছে, কন্যাশ্রী আছে, যুবশ্রী আছে, সবুজ সাথী আছে, মেধাশ্রী আছে, যজ্ঞশ্রী আছে, আইসিডিএস আছে, আশা আছে, বিআরপি আছে, গ্রিন পুলিশ আছে, সিভিক পুলিশ আছে, কিষাণ বন্ধু আছে, সবুজ সাথী আছে, সবুজশ্রী আছে। সবাই কাঁধে মিলিয়ে লড়াই করব। লড়াই 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 চাই, লড়াই করেই জিততে চাই। লড়াই 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 চাই, লড়াই করে জিততে চাই। লড়েंगे, करेंगे, मरेंगे, लेकिन जीतेंगे। খেলা হবে, খেলতে হবে, জিততে হবে, পড়তে হবে, শিখতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক শুভ নববর্ষ আপনাদের সকলকে। শুভ দোল, শুভ হোলি, শুভ অন্নপূর্ণ পূজা এবং শুভ রমজান মাস, শুভ ঈদ মোবারক। মাথা ঠান্ডা রেখে করুন, দিদি আপনাদের পাশে আছে। কোনো চিন্তা করবেন না, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও ছাড়ব না, এটা মাথায় রাখবেন। জমিদারদের উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের পাহারাদার, এ কথা দাঁড়িয়ে বলে গেলাম, হাবড়ার মাটিতে দাঁড়িয়ে। এটা মনে রাখবেন। সারা বাংলাকে মেসেজ দিলাম, সারা পৃথিবীকে দিলাম এবং সারা ভারতবর্ষকে দিলাম। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ। জয় জোহার, জয় মতুয়া, জয় রাজবংশী, দণ্ডবতে,
জয় পাহাড়, জয় বাংলা, জয় জঙ্গলমহল, জয় মামাটি মানুষ। ভালো থাকবেন সকলে, সুন্দর থাকবেন। আর ছাত্রছাত্রীরা আগামী দিন ইঞ্জিনিয়ার হবেন, ডাক্তার হবেন, প্রফেসর হবেন, বিশ্ব জয় করবেন। সারা বিশ্বে মহাকাশ থেকে শুরু করে আকাশ পর্যন্ত, আকাশ থেকে শুরু করে মাটি থেকে শুরু করে আপনারাই জিতবেন, আপনারাই জিতবেন, আপনারাই জিতবেন, আপনারাই ভবিষ্যৎ গড়বেন। আপনারা আমাদের ভবিষ্যৎ। ইয়াং প্রজন্ম, ছাত্র যৌবন সকলকে আমার অনেক অনেক অভিনন্দন, প্রাণের প্লাবন, এবং আপনাদের সকলকে জানাই শুভ নন্দন। আমি অনুরোধ করছি, জনগণ মনোনয়ন হবে, তার আগে মমতাবালা ঠাকুর মতুয়া ঠাকুর বাড়ি থেকে আমাকে একটা স্মারক দিচ্ছেন। আমি প্রণাম করে এই স্মারক গ্রহণ করছি, এটা আমাকে পাঠিয়ে দিও। আর আমি বলি, হ্যাঁ দাও, পরিয়ে দাও। আমি অনেকবার মতুয়াদের গামছা পরেছি, আমি আবার পরব। এবং মতুয়া বাড়ি থেকে আমি মমতাবালা ঠাকুরকে রাজ্যসভায় নিয়ে গিয়েছি, ও রাজ্যসভায় লড়াইও করবে আগামী দিন। তাই বলি, আমাদের প্রোগ্রাম শেষ করবার আগে বাচ্চাদের কাছে, ছাত্রছাত্রীদের কাছে মাইকগুলো দিয়ে দাও। জনগণ মনোনয়ন হবে। মনে রাখবেন, বাংলা প্রতিষ্ঠা দিবস হচ্ছে ১লা বৈশাখের দিন, আর বাংলার রাজ্য সঙ্গীত হচ্ছে বাংলার মাটি বাংলার জল। ওটা প্রোগ্রামের প্রথমে হবে, আর শেষে হবে জাতীয় সঙ্গীত জনগণ মনোনয়ন। আমি অনুরোধ করব বিশেষ করে অদিতিকে, অদিতি গাইবে, আমি এক লাইন ধরিয়ে দেবো। আপনারা যারা উপস্থিত আছেন সবাই মিলে গানটা গেয়ে আমাদের ধন্য করবেন। রেডি? তৈরি? ঠিক তো? জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গলদায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। জয় হিন্দ। জয় হিন্দ। এটা নেতাজি স্লোগান, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম। বন্দে মাতরম। এটা ন্যাশনাল সং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর আর আমাদের সকলের স্লোগান, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জোরে বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।